গ্রামের ঘরে চাষির ছেলে অরুণ শহরে গিয়ে শহরে একটা ধনী পরিবারের মেয়ের প্রেমে পড়ে। তারপর সেই মেয়ে কমলাকে বিয়ে করে তার গরিব ঘুরে ঘুরে নিয়ে আসে। কমলা খুব ভালো মেয়ে ছিল, সে কুড়ে ঘরে নিজেকে মানিয়ে নিতে থাকে। কমলা শাশুড়ি মার ভীষণ খেয়াল রাখতো। বিয়ের পরের দিনই রত্না দেবী তার নিজের বৌমা আর ছেলের জন্য গরম গরম আতপ চালের খিচুড়ি রান্না করে, কারণ খিচুড়ি ছিল অরুণের খুব প্রিয় খাবার, তার সাথে ডিমের অমলেট। রত্না দেবী সেই সব খাবার মাটির থালায় করে মেঝেতে আসন পেতে পরিবেশন করে। অরুণ ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছে, সে মাটিতে আসন পেতে বসেই খায়। কমলা এবং তার স্বামী দেখা দেখি মাটিতে বসে খায়। আরে এ কি বৌমা, তুমি এমন করে মাটিতে খেতে বসে গেলে কেন? তোমার তো কখনো মাটিতে বসে খাওয়া অভ্যাস নেই। আমরা প্রথম থেকেই মাটিতে বসে খাই, কিন্তু তুমি তো বড়লোক ঘরের মেয়ে, তুমি তো কখনোই মাটিতে বসে খাওয়া দাওয়া গ্রহণ করো না। তাহলে বৌমা, তুমি এখন মাটিতে বসে পড়লে কেন? এই মা, ছি ছি, আপনি এসব কি কথা বলছেন? আমি আগে থেকেই বড় ঘরের মেয়ে ছিলাম, কিন্তু বর্তমানে আমি আপনাদের ঘরের বৌমা। আমি এখন একটা গরিব ঘরের বৌমা, তো আমাকে অভ্যাস করতেই হবে মাটিতে বসে খাওয়া। মাটিতে বসে খাওয়ার খেতে আমার কোনো রকম অসুবিধা হবে না মা, দেখুন। আরে কমলা, তুমি কি বলছো? তুমি মাটিতে বসে খেতে পারবে না? ঠিক আছে, মা তো ঠিকই কথা বলেছে, মাটিতে বসে তুমি খেও না। তুমি এক কাজ করো, তুমি ওই চেয়ারের ওপর বসে খাও, দেখবে তোমার খেতে অসুবিধা হবে, দেখবে তোমার খেতে সুবিধা হবে। আমি তোমাদের সাথে এই মেঝেতে বসেই খাবো, আমার কোনো অসুবিধা হবে না, দেখো। আমি চেয়ারের ওপর বসে খাবো আর তোমরা দুজনে মাটিতে বসে খাবে? এটা কি করে হয় বলো তো? তখন আমি সবকিছু জেনে শুনেই বিয়ে করেছি। কমলার এই কথা শুনে শাশুড়ি মা তো অবাক হয়ে যায়। শাশুড়ি মা বলতে থাকে, আমি তো জানতাম ধনী পরিবারে মেয়েদের অনেক অহংকার থাকে, কিন্তু আমি দেখলাম তুমি খুবই সহজ সরল, আর তোমাকে খুবই ভালো লেগেছে আমার। যেমন দেখতে সুন্দর, তেমনই মিষ্টি কথাবার্তা। আরে, তোমার তো একটা কথা বলা হয়নি কমলা, তোমার মা তোমাকে ফোন করেছিল, আর তোমার মা বলেছে তোমাকে আর অরুণ যেন কালকে ওনার ঘরে যায়, তোমাদের খাবারের নিমন্ত্রণ করেছেন। এই কথা শুনে কমলা আর অরুণ তো অবাক হয়ে যায়। কারণ হচ্ছে অরুণ অনেকবারই কমলাকে বিয়ের প্রস্তাব নিয়ে তাদের বাড়িতে গেছিল, কিন্তু অরুণ ছিল গ্রামে গরিব ঘরের ছেলে, তাই কমলার মা এই বিয়েতে রাজি হয়নি। তাই তারা পালিয়ে বিয়ে করেছে, কিন্তু বিয়ের একদিন পরেই কমলার মা তাকে মেনে নিয়েছে। এই কথা শুনে তো খুবই অবাক হয়ে যায়। আরে অরুণ, এ তো খুব ভালোই খবর গো। এই একটা খবর, তা মানে আমার মা আমাকে মেনে নিয়েছে। আরে এটা তো খুব আনন্দের খবর, আমার যে কি আনন্দ হচ্ছে না। আর কোনো সমস্যা নেই, এবার থেকে আমি যখন তখন আমার মায়ের কাছে যেতে আসতে পারবো। তুমি এখন ঠিক আছে, তোমার বাবা মায়ের কাছে যেতে আসতে পারবে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার যেন কিরকম একটা সন্দেহ লাগছে। কিছুদিন আগে অব্দি আমাকে একদমই মেনে নিচ্ছিল না, কত অপমানটাই না করলো বলো তো আমাকে তোমার মা। আর হঠাৎ করে বিয়ের পরের দিনই মেনে নিল। তোমার ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে না? আমার কিন্তু তোমার ব্যাপারটা ভীষণ অদ্ভুত লাগছে। তোমার যত আজে বাজে চিন্তা, এরকম কোনো অদ্ভুত লাগছে কেন বলো তো? পালিয়ে বিয়ে করে ফেলেছি, তাছাড়া আমার বাবা মায়ের আমি একমাত্র সন্তান, আমাকে হয়তো মেনেই নিত। আমাকে এখন মা মিস করছে, তাই আমাকে ফোন করেছে। এতে বলো তো অদ্ভুত লাগার কি আছে? এইসব কথাবার্তা বলতে বলতে দুজনে খাওয়া দাওয়া শেষ করে। তারপর কমলা খুশি খুশি গিয়ে বিছানায় শুয়ে পড়ে। সে খুবই খুশি ছিল, কারণ তার মা তাদের বিয়ে মেনে নিয়েছে। অন্যদিকে কমলার মা, আমাকে আমার মেয়ের এই জামাইয়ের হাত থেকে ছাড়াতেই হবে। আমি ওকে ছলে বলে কৌশলে ডিভোর্স করিয়ে নেব। আমাকে ছেলে না তো, আমি আমার জামাইকে এতটাই অপমান করব যে সে ভয়ে লজ্জায় ডিভোর্স দিয়ে দেবে। আর সেই সুযোগে নিয়েই আমি আমার মেয়েকে একটা বড়লোক ঘরের ছেলের সাথে বিয়ে দিয়ে দেবো। এটাই তো আমার ফন্দি। কমলা তার মায়ের এই ফন্দি জানতো না। এদিকে কমলার বাবা কমলার মায়ের এই কথায় প্রতিবাদ করে। আরে গিন্নি, ব্যাপারটা কি বলো তো? কিছুদিন আগেই তোমরাই ওকে কি হারিয়ে না অপমানটা করবে, আর এখন মনে হচ্ছে এইসব কথা, ব্যাপারটা কি আমি কিছু বুঝতে পারছি না। কিছুদিন আগের কথা, যখন কমলা তার বর প্রথমবার থেকে বাড়িতে এসেছিল, কমলার মা অরুণকে খুবই অপমানটাই করেছিল। আরে, তোমাদের গ্রামের বাড়ির ছেলেরা শহরে সহজ সরল মেয়েদের অভিনয় করে, শহরে ধনী পরিবারের মেয়েদের সাথে অভিনয় করো, আর প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে নাও, তাদের সম্পত্তি হাতিয়ে নাও। তোমাদের আমার চেনা হয়ে গেছে। কত টাকা লাগবে বলো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আমার মেয়েকে ছেড়ে দাও। আরে আমাকে ভুল বুঝছেন, আমার এক টাকাও লাগবে না। আমি আপনার মেয়েকে ভালোবাসি, আমি যা করব তাতেই আমি চেষ্টা করব আপনার মেয়েকে খুশি রাখার। আমি নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আমার আপনার মেয়েকে দয়া করে অন্য কারোর সাথে বিয়ে দেবেন না, আমার সাথেই বিয়ে দিন।
দেখেছো তো গিন্নি, সবাই না সমান হয় না, টাকার পেছনে ছোটে না সবাই। এটাকে একটা টাকাও দিল না, দেখো। তুমি এত ভাবছো কেন বলো তো? আমার তো যা আছে সবই তো আমার মেয়ে, আমি নয় আমার মেয়ে আর জামাইকে সব লিখে দেবো। তুমি ওদের বিয়েটা মেনে নাও, ওদেরকে আর আটকে রেখো না। কিন্তু কমলার মা এইসব কথায় কান দেয় না। সে গরিব জামাইকে কিছুতেই মেনে নিতে চায় না, তাই বর্তমানে এই ফন্দি করছে। এদিকে কমলা সকালবেলায় তার বরকে নিয়ে বাবা মায়ের কাছে উপস্থিত হয়। তারা আসার সময় কমলা তার মায়ের পছন্দের মিষ্টি কিনে আনে। আরে মা, তুমি কেমন আছো বলো তো? কতদিন পর দেখা, তোমাকে দেখছি তুমি কতটা রোগা হয়ে গেছো। আরে মা, আমার কথা ছাড়, তুই কেমন আছিস বলতো? তুই কি ওখানে কেউ খেতে দেয় না? তোকে তো অনেক কাজ করতে হয় বুঝি, দুদিনে এমন কেন শুকিয়ে গেছিস বলতো? ওখানে কি কেউ খাবার দাবার দেয় না তোকে নাকি? না মা, তুমি ভুল ভাবছো, এরকম যেন ব্যাপার নয়। আসলে আমার শাশুড়ি মা আমাকে খুব ভালোবাসে, প্রত্যেকদিন নিজের হাতে খাইয়ে দেয়। ওখানে এখানে তো প্রত্যেকদিন 4 বেলা চিকেন মাটন তুই খেয়ে বড় হয়েছিস, আর ওখানে ওখানে কি তোর আলু ভাতে জোটে? হ্যাঁ রে, তুই সত্যি করে বলতো, গরিব জামাই তোকে ভালো মন্দ খেতে দেয়? আর একটা কথা বলতো, তুই ওখানে কি করে খাস? তুই কি ওখানে শুধু ভাত খাস আলু দিয়ে? আর আর কি তুই শুধু ফ্যান ভাত খাস? কি বলতো, তুই এত রোগা হয়ে গেছিস কেন? তোকে কি ওখানে শুধু ফ্যান ভাত খাইয়ে রাখছে? এই কথা শুনে অরুণ খুব লজ্জা পড়ে যায়। এদিকে কমলা বুঝতে পারে তার মা আস্তে আস্তে তার বরের অপমান করছে। আরে মা, তুমি থামো না, চলো তো আমরা কোথাও বসে গল্প করি। কমলা কথা বলে চেয়ারে বসে পড়ে। অরুণ তার পাশে গিয়ে বসতে গেলে কমলার মা কমলাকে বলে, আরে আরে তুমি এ কি করছো? এটা দামি সোফা, এখানে বসছো কেন? আমাদের বাড়ির কাজের লোকেরা ওই দামি চেয়ারে বসে না, তুমি মেঝেতে বসো। তুমি জানো না আমাদের বাড়ির চাকরেরাও তোমার থেকে বেশি টাকা রোজগার করে, অনেক টাকা মাইনে পায়। এত অপমান কমলা চুপচাপ সহ্য করতে পারে না, সে রেগে যায় মায়ের ওপর। মা, তুমি এই জন্যই বুঝি আমাদের ডেকে এনেছো না, আমাকে আর ওকে অপমান করবে বলে? আমার তোমাকে মা বলতে ঘৃণা লাগছে। আমি চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি, আমি আর কখনো আসবো না এই বাড়িতে। কমলার মা বুঝতে পারেনি কমলা হঠাৎ করে এইরকম ব্যবহার করবে, তারপর রেগে চলে যাবে তার বাড়ি থেকে। এইদিকে কমলার মা সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে। প্রচন্ড আঘাত পায় কমলার এই ব্যবহারে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। তারপর তাকে ধরাধরি করে অরুণ আর কমলা বাবার হাসপাতালে নিয়ে যায়। আরে ভয় পাওয়ার কিছু নেই, অতিরিক্ত চিন্তার কারণে প্রেসার ফল্ট করেছে, তাই মাথা খেয়ে গেছে। একটা গ্লুকোজ চড়িয়ে দিচ্ছি, আর একটু ব্লাড দিতে হবে, কারণ ওনার শরীরে রক্ত খুব কম দেখতে পাচ্ছি। কিন্তু একটা কথা প্রবলেম হচ্ছে, গ্লুকোজ চড়ানোর জন্য যে হোল্ডারটা থাকে সেটা শেষ হয়ে গেছে, সেটা নেই। ডাক্তারের এমন কথা শুনে কমলা ভাবতে থাকে কি করবে। এমন সময় অরুণ এগিয়ে এসে বলে, আমাকে ডাক্তারবাবু 2টো প্যাকেট দিয়ে দিন, আমি ধরে দাঁড়িয়ে আছি। আমি আমার মাকে কোনোভাবেই কষ্ট পেতে দেবো না, যতক্ষণ না ওনার 2টো প্যাকেট শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ শরীর পুরো গ্লুকোজ আর রক্ত টেনে নিচ্ছে। যতক্ষণ না আমার মা জ্ঞান ফিরে আসছে, আমি ততক্ষণ এই 2টো প্যাকেট ধরে দাঁড়িয়ে থাকতে পারবো, চিন্তা করতে হবে না। অরুণ, অরুণ তুমি একই কথা বলছো? ও মামার মা তোমাকে এত অপমান করলো আর কি না তুমি? আরে আরে চুপ করো তো, মায়েরা ওরকম একটু আধটু বলে, মায়েদের কথা অত কানে নিতে নেই। আর একটা কথা সবসময় মনে রেখো, সত্যিই তো আমি গরিব, গরিব ঘরের ছেলের সাথে কোনো মেয়ের বাবা মা কি চায় তার বিয়ে দিতে বলো তো? অর্থাৎ তোমার মায়ের কোনো দোষ নেই গো। তার কথা শুনে কমলার বাবা আর কমলা অবাক হয়ে যায়। এদিকে অরুণ সারাটা দিন ওই রক্তের আর গ্লুকোজের প্যাকেট হাতে দাঁড়িয়ে থাকে। তারপর আস্তে আস্তে কমলার মায়ের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পর কমলার মা সমস্ত কথা জানতে পারে। তার চোখ দিয়ে জল বেরিয়ে পড়ে। জামাই বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। আমি তোমাকে অপমান করেছি, আসলে টাকা পয়সা দিয়ে মানুষ বিচার করতে নেই, মনটাই আসল। ওগো কমলার বাবা, তুমি আজকেই জামাইকে আমাদের যা আছে সবকিছু লিখে দিও। আমি জামাইকে আমার ছেলের মতো চাই, আর ওর মতো ছেলে আমি নিজে হয়তো খুঁজে পেতাম না নিজের মেয়ের জন্য। না 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 না, ওইসব কিছু লাগবে না, আমার যা আছে আমি তাতেই খুশি। হে বাবা, এইসব কথা বলো না গো। আমি আমি তাহলে কষ্ট পাবো। তুমি নয়তো সবকিছু নাও, নয়তো আবার আমি দেখে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনাকে রাখতে হবে না, আপনি রেস্ট নিন। এরপর থেকে কমলার মা আর তার জামাই অরুণকে নিজের ছেলের মতো দেখা শুরু করে। ওইদিকে অরুণও শ্বশুর মশাইয়ের সম্পত্তি পেয়ে দায়িত্ব সহকারে সামলাতে থাকে, আর সেই ব্যবসাকে বাড়িয়ে বড় একটা শহরের নাম্বার 1 এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করে।